আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম মুভি গল্প রিসোল্ডের সাহারা মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম কাজিমের লোকেরা এসে আশেপাশে সবাইকে মারতে শুরু করে, আর এসবের মাঝে ডাগের জীবনটাও বিপদের মুখে পড়ে যায়। কিন্তু পেছন থেকে সুফিয়া এসে কাজিমের লোককে মেরে ফেলে। নিজের সিনিয়র ডাক্তার জ্যাকের মৃত্যুতে সুফিয়া প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু ডাক তাকে বলে যে আমাদের এখান থেকে এক্ষুনি বের হতে হবে, কারণ এই জায়গাটা একদমই নিরাপদ নয়। এখন তারা তিনজন কাজিমের মিলিটারি এলাকা থেকে বেরিয়ে অন্য একটা জায়গাতে পৌঁছে যায়, কিন্তু তারা যেখানে এসে পৌঁছায় সেই জায়গাটা আরও বেশি বিপজ্জনক ছিল। তখনই সেখানে কিছু ঘোড়সওয়ার চলে আসে, আর এই তিনজনকে বন্দি করে তাদের রাজা গডগোর কাছে নিয়ে যায়। গডগো তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করতে এসেছ? সোফিয়া জানায় যে আমি একজন ডাক্তার, আর আপনাদের এলাকায় যে রোগটা ছড়িয়ে পড়েছে আমি সেটারই খোঁজ করতে এসেছি। রোগের নাম শুনে তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে অসংখ্য মানুষ সেই একই রোগে মারা গেছে। সোফিয়া পরীক্ষা করে নিশ্চিত হয় যে হ্যাঁ, এদের সবার মৃত্যু ওই একই রোগে হয়েছে। সে বলে যে আমি এটারই কারণ খুঁজে বের করতে এখানে এসেছি। তো কিছুক্ষণ ভাবার পরে গডগো তাদের সবাইকে নিজের শহরে থাকার অনুমতি দিয়ে দেয়। এরপর সোফিয়া সেখানকার পানি পরীক্ষা করে জানতে পারে যে ওই জায়গার পানিগুলো বিষাক্ত হয়ে গেছে, আর এটা প্রাকৃতিক উপায়ে হওয়া একদমই সম্ভব নয়। এই পানিতে নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে কিছু মেশানো হয়েছে। এই কথা তারা রাজাকে জানায় আর বলে যে এই পানিতে বিষ কোথা থেকে এলো সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। রাজাও তাতে সম্মতি জানিয়ে দেয় আর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব কারণটা খুঁজে বের করো, আমার তরফ থেকে যত সাহায্য করা সম্ভব আমি সব করব। তো এদিকে জেমস আবার সেখানকার বাচ্চাদের সাথে ফুটবল খেলছিল। বলটা যখন কিছুটা দূরে চলে যায় তখন সেটার পেছনে পেছনে যেতেই সে একটা অদ্ভুত জায়গাতে পৌঁছে যায়। এই জায়গাতে বেশ কিছু অন্য রকমের ছবি আঁকা ছিল, আর আশ্চর্যের বিষয় হলো এই ছবিগুলোতে সেই জাহাজটার কথা উল্লেখ আছে যেটাকে তারা খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে। এটা থেকে সে বুঝতে পারে যে জাহাজটা আসলে সমুদ্রে নয়, বরং এখানেই কোনো শুকনো মরুভূমির নিচে চাপা পড়ে আছে। সোফিয়া আর ডাকও সেখানে এটা দেখতে পৌঁছায়। ডাক জানায় যে আজ থেকে 200 বছর আগে এই জায়গাতে একটা নদী ছিল, কিন্তু বর্তমানে সেই নদীটা শুকিয়ে গেছে। তাই এখন তারা তিনজন সেই নদী খোঁজার প্রস্তুতিতে লেগে পড়ে। তারা যখন নদীটা খোঁজার যার পরিকল্পনা করছিল, ঠিক তখনই ছবির মধ্যে তাদের চোখে একটা দুর্গ পড়ে। তার মানে এই নদীর আশেপাশে কোথাও একটা দুর্গও ছিল। আর ডাগের ধারণা হতে পারে যে এই গ্রামে যে বিষাক্ত পানিটা আসছে সেটা ওই নদীরই পানি। নদীটা হয়তো পুরোপুরি শুকিয়ে যায়নি, এর পানি হয়তো মাটির নিচ দিয়ে বয়ে চলেছে। তো এরপর এই তিনজন নদীর দিকে এগিয়ে যাওয়ার সফর শুরু করে দেয়, সেই রাস্তা ধরে যেখানে 200 বছর আগে নদী ছিল। শীঘ্রই তারা সে দুর্গটাও দেখতে পায়, আর এই দুর্গটার উপরে ওঠার পরে তারা একটা সোলার প্ল্যান্ট দেখতে পায়, যেটা ছিল ম্যাসকট কোম্পানির। কিন্তু এমন একটা জনশূন্য জায়গাতে একটা সোলার প্ল্যান্ট থাকার কোনো মানেই তারা খুঁজে পায় না। ডাক কিছুটা দূরে একটা ট্রেন দেখতে পায়, আর ধীরে ধীরে তারা সেই ট্রেনটার দিকে এগোয়, আর চালাকি করে ট্রেনের ভেতরে লুকিয়ে পড়ে। ওদিকে রুডি এখন আলমোড়ার কাছে পৌঁছে গেছে। রুডি তার কাপড়ে সেই একই রকমের লাল রঙের নমুনা দেখতে পায়, যা তারা মালিতে নিজেদের নৌকাতে দেখতে পেয়েছিল। রুডি যখন স্যাম্পেলটা পরীক্ষা করে তখন তার ফলাফল সে আলমোড়াকে দেখায়। তখন সেটা দেখে অবাক হয়ে যায়। এদিকে সোফিয়া, জেমস আর ডাগ সেই প্ল্যান্টের ভেতরে পৌঁছে গেছে। ভেতরে গিয়ে তারা বুঝতে পারে যে এই প্ল্যান্টটা আসলে একটা তেজস্ক্রিয় রাসায়নিক তৈরির কাজ করছে, যা এখানকার তীব্র সূর্যের আলোর কারণে খুবই দ্রুত তৈরি হয়ে যায়। তখনই সোফিয়ার নজর কিছু কন্টেনারের উপরে পড়ে, যেগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা তিনজন সেই লোকটার পিছু নেয়, আর যখন বেসমেন্টের দরজাটা খোলা হয় আর তখন যা তারা দেখতে পায় তাতে রীতিমতো তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ এই বেসমেন্টে হাজার হাজার টন তেজস্ক্রিয় আর বিষাক্ত রাসায়নিক বছরের পর বছর ধরে পড়ে আছে। কিছু কন্টেনারে লিকও হয়েছে, যা চুইয়ে চুইয়ে মাটির নিচে বয়ে চলা নদীর পানির সাথে মিশে যাচ্ছে। এই পানিতে মালির পুরো দেশের মানুষ পান করে। এই কারণে পানির মাধ্যমে রোগটা এত দ্রুত ছড়িয়ে পড়ছে। ওদিকে আলমোড়া আর রুডি সেই রিপোর্টটা নিয়ে ইউএসএ অ্যাম্বাসিতে পৌঁছে যায়। এই রিপোর্ট দেখে ইউএসএর অ্যাম্বাসির লোকেরা বিশ্বাসই করতে পারে না যে এমন কিছুও হতে পারে।
এদিকে জেমস তার বন্ধুর সাথে এই প্ল্যান থেকে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ম্যাসকটের লোকেরা তাদেরকে ধরে ফেলে। ম্যাসকট সোফিয়াকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করতে এসেছো, আর এই জায়গার খোঁজই বা পেলে কিভাবে? সোফিয়া ম্যাসকটকে বলে যে তুমি এই প্ল্যান্টে যা কিছুই করছো তার জন্য মানুষের জীবন চলে যাচ্ছে। যার উত্তরে ম্যাসকট বলে যে আমি এমন কিছুই করছি না, বরং আমরা তো বিষাক্ত রাসায়নিকগুলোকে আগুনে পুড়িয়ে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। সোফিয়া তাকে জানায় যে তুমি যে রাসায়নিকগুলো বেসমেন্টে জমা করে রেখেছ সেগুলো নদীর পানিতে গিয়ে মিশছে, আর সেই পানি পান করে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এই কথা শুনে মিস্টার ম্যাসকটও ভয় পেয়ে যায় যে এই কথাটা আবার সত্যি নয় তো। এখন তার লোকেরা এরা ডাগ আর জেমসকে বেঁধে অন্য কোথাও নিয়ে যেতে থাকে। ডাগ তার বুদ্ধি কাজে লাগায় আর সোনার মুদ্রাটার সাহায্যে ট্রাকের পেছনের দরজা খুলে ফেলে, যার ফলে তারা ট্রাক থেকে আলাদা হয়ে যায়। মিস্টার ম্যাসকট দ্রুত কাজিমের সঙ্গে দেখা করে আর সোফিয়া যা যা বলেছিল সবকিছু কাজিমকে খুলে বলে। কাজিম বলে ওর যদি মানুষদেরকে নিয়ে এতই চিন্তা হয় তাহলে প্ল্যান্ট বন্ধ করে দিক, আমাকে বাস আমার টাকা প্রতি মাসে দিলেই হলো। মানুষের মৃত্যুতে আমার কিছু যায় আসে না। এদিকে ডাগ আর জেমস এখন মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে চলেছে। তাদের হাত তখনও শেকল দিয়ে ট্রাকের দরজার সাথে বাঁধা ছিল। এভাবেই বাঁধা অবস্থায় তারা অনেক দূর চলে আসে। তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তারা প্রায় নিজেদের সকল শক্তি হারিয়ে ফেলে। কিন্তু ঠিক তখনই রাস্তার মাঝে তারা একটা ভাঙা প্লেন দেখতে পায়, যেটা ক্র্যাশ করেছিল। তবে এই প্লেনটার চাকাগুলো তখনও ঠিক ছিল। কোনো রকমে তারা প্লেনটাকে বালির উপরে নিয়ে ঘষে নিয়ে সেটার উপরে চড়ে বসে আর সামনের একটা গ্রামে গিয়ে পৌঁছায়। এখানে তারা একটা টেলিফোন খুঁজে পায় আর আলমোরাকে ফোন করে তারা পুরো ঘটনা জানিয়ে দেয়। সোনার মুদ্রাটা বিক্রি করে ডাগ একটা জিপ কেনে। এই জিপটা নিয়ে ডাগ আর জেমস গডগোর কাছে পৌঁছায় আর তার লোকেদের কাছে সাহায্য চাইতে থাকে, যাতে করে তারা সবাই মিলে কাজিমের সাথে লড়তে পারে। কিন্তু গডগোর কাছে কাজিমের মতো এত বড় লোকবল বা বিশাল অস্ত্রশস্ত্রের ভাণ্ডার কিছুই ছিল না। তাই গডগো লড়াই করতে মানা করে দেয়। তবে সে তার নিজের গাড়িটা তাদেরকে দিয়ে দেয়, যেটা সে কাজিমের কাছ থেকে কিনেছিল। এই গাড়িটা নিয়ে জেমস আর ডাগ ওই প্ল্যান্টে পৌঁছে যায়, কিন্তু সেখানে গেটেই তাদেরকে আটকে দেয়া হয়। তারা দুজন জোর করে বন্দুকের ভয় দেখিয়ে ভেতরে ঢুকে পড়ে। আর ওদিকে ম্যাসকট খবর পেয়ে যায় যে কয়েকজন লোক তার প্ল্যান্টে ঢুকে পড়েছে। এরপর সে দ্রুত ওপরের অংশে চলে যায়। আর এদিকে ডাগ আর জেমস ভেতরে ঢুকেই অবাক হয়ে যায়, কারণ পুরো প্ল্যান্টটা খালি হয়ে গেছে। তখন জেমস বলে যে সম্ভবত ম্যাসকট বিশ্বাস করে ফেলেছে যে তার কারণেই মানুষেরা মারা যাচ্ছে, আর এই খবরটা হয়তো আমেরিকা পর্যন্ত পৌঁছেও গেছে। তাই ওরা এই প্ল্যান্টের নাম নিশানা সবকিছু মিটিয়ে ফেলতে চায়। জেমস দ্রুত নিচে গিয়ে সেই বিস্ফোরকটা খুঁজতে থাকে, কারণ এত বড় প্ল্যান্ট মিশিয়ে ফেলতে হলে বিশাল একটা বিস্ফোরণ ঘটাতেই হবে। তখনই সেখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করে আর ম্যাসকট জোর করে সোফিয়া কিনে হেলিকপ্টারে বসে পড়ে। তারা যখনই ওড়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই সেখানে ডাক চলে আসে। ডাক প্রায় ম্যাসকটকে ধরে ফেলেছিল, কিন্তু পেছন থেকে ম্যাসকটের একজন লোক এসে ডাককে আটকে দেয়। ওদিকে সোফিয়া সময় মতো হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ে, আর তাছাড়াও নিচে জেমস একটা কন্টেনারের ভেতরে সেই বোমাটা খুঁজে পেয়ে যায়। সেটা এখান থেকে বের করে সে নিজের ব্যাগে রেখে দেয়। এই সময়ের মধ্যে ম্যাসকট চপারে দোষে তার প্রোগ্রাম থেকে সোলার প্ল্যান্টটাকে সূর্যের দিকে ঘুরিয়ে দেয়, আর সাথে সাথে সকল সোলার প্যানেলগুলো খুবই দ্রুত কাজ করতে শুরু করে। কিন্তু জেমসের দক্ষতার কারণে কোনো বিস্ফোরণ হয় না, কারণ জেমস তো আগেই সেই বোমাটাকে নিষ্ক্রিয় করে ফেলেছিল। এটা দেখে ম্যাসকট প্রচণ্ড রেগে যায়। সোফিয়া আর ডাক ম্যাসকটের জোকের হাত থেকে ছাড়া পেয়ে যায়, আর তারপর তিনজন মিলে গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ তাদের তখনও অনেক দূর যেতে হবে। কিন্তু ঠিক তখনই কাজিমের হেলিকপ্টার তাদের পিছু করতে শুরু করে। কাজিম তাদের উপরে গুলি চালাতে থাকে, আর ডাক জেমসকে বলে বেসমেন্টের যে বিস্ফোরকগুলো পেয়েছিলে সেগুলো বাইরে ছুটতে শুরু করো। ঠিক তখনই জেমস এমনটাই করে। তখন যেখানে যেখানে কাজিমের গুলি গিয়ে লাগে সেখানে সেখানে বড় বড় বিস্ফোরণ হতে থাকে। এতটাই ধোঁয়া আর ধুলো উঠতে থাকে যে কাজিমকে তার হেলিকপ্টারটা ঘুরিয়ে নিতে হয়। কিন্তু এই বিস্ফোরণের কারণে এমন কিছু একটা হয় যা তারা আশা করেনি, কারণ ওই জায়গা থেকে বালি সরে যায়, আর যে জাহাজটা নিচে চাপা পড়েছিল সেটা ওপরে ভেসে ওঠে। জাহাজটাকে দেখা মাত্রই তারা তিনজন জাহাজের ভেতরেই লুকিয়ে পড়ে, কিন্তু কাসিম চেরা দেখে ফেলে, আর সে আবারও জাহাজের ওপরে গুলি চালাতে শুরু করে। কাজিমের অনেক লোক সেখানে পৌঁছে যায় আর তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। জাহাজের ওপর চলতে থাকা আক্রমণের কারণে জাহাজের ভেতরে থাকা কন্টেনারগুলো খুলে যায়, আর সেগুলো থেকে সোনার মুদ্রা বাইরে পড়তে শুরু করে। এটা দেখে ডাকের এত বিশ্বাসই হয় না যে মুদ্রাগুলো এখনও এতটা সুরক্ষিত রয়েছে। তখনই তারা জাহাজের ভেতরে একটা পুরনো কামান খুঁজে পায়, যেটা তখনও বেশ ভালো অবস্থাতে ছিল। এখন তারা সেই কামানটা চালানোর প্রস্তুতি নিতে শুরু করে, আর কাজিমের হেলিকপ্টারটা যখনই তাদের নিশানার মধ্যে চলে আসে অমনি তারা কামানটা চালিয়ে দেয়। হেলিকপ্টারে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, আর তাতে কাজিম মারা যায়। এরপর কাজিমের পুরো সেনাবাহিনী আত্মসমর্পণ করে দেয়।
তো এরপর তিনজন বাইরে এসে পুরোপুরি অবাক হয়ে যায় যে এত বড় একটা সেনাবাহিনী তাদের সামনে কেন আত্মসমর্পণ করল। কিন্তু ঠিক তখনই তারা পেছনে ঘুরে দেখতে পায় যে গডগড লোকেরা তাদের চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর ওদিকে আমেরিকাতে একজন আন্ডারকভার এজেন্ট এই পুরো ঘটনাটা জেনে গিয়েছিল। তাই সে ইচ্ছাকৃতভাবে ম্যাস্কেটের পানীয়তে সেই একই বিষ মিশিয়ে দেয় যা সে মালির লোকদেরকে পান করাচ্ছিল। আর শীঘ্রই ম্যাস্কেটের সে একই পরিণতি হয় যা সে অন্য লোকেদের সাথে করে এসেছিল। আর একদম শেষে আমরা ডাক আর সোফিয়াকে একসাথে দেখতে পাই। ডাক সেই গুপ্তধনটা গডগড আর তার লোকেদের জন্যই ছেড়ে দেয়, কারণ এই রোগের সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয়েছে আর এটা তাদেরই জমি, তাই গুপ্তধনের অধিকারও তাদেরই ছিল। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এখানেই শেষ হলো আজকের আমাদের এই ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এরকম কোরিয়ান, হলিউড, বলিউড মুভি দেখতে পছন্দ করো তাহলে একটা কমেন্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারো যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।